আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ক্লাসের টাইটেল নেম হচ্ছে এরকম: আইএসপি সেটআপ ইউজিং জুনিপার। জুনিপার ডিভাইস যদি আপনাকে দেওয়া হয়, একটা আইএসপি তে আপনি জব করেন, সেই ক্ষেত্রে জুনিপারটাকে আপনার আইএসপির যে রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করে কিভাবে অ্যাপ্লাই করবেন। সেটা হতে পারে সিঙ্গেল জুনিপার রাউটার, সেটা হতে পারে মাল্টিপল জুনিপার রাউটার আর কি। হ্যাঁ, তো প্রথমে আমরা সিঙ্গেল দিয়ে শুরু করব, আস্তে আস্তে এটাকে এক্সটেন্ড করব আর কি। এইটা হচ্ছে আমাদের প্ল্যান। এই পুরো ক্লাসই হবে হচ্ছে ল্যাবের পাশাপাশি আমি শুধু হচ্ছে রিকোয়ারমেন্ট গুলো বলবো, গল্প করব, এবং এই গল্পের সাথে সাথে আমাদের ওখানে কনফিগারেশন বা ডেপ্লয়মেন্ট গুলো আসবে আস্তে আস্তে করে। ঠিক আছে? আচ্ছা। তো এই ল্যাব প্র্যাকটিসের জন্য আমাদের তো মূলত কি লাগবে, একটা ল্যাব লাগবে আর কি। হ্যাঁ, তো ল্যাবের জন্য আপনারা যেটা করবেন, ভিএমওয়্যার ওয়ার্ক স্টেশন এটা ইনস্টল করবেন। ভিএমওয়্যার ওয়ার্ক স্টেশন, আমি যে ভার্সনটা ব্যবহার করতেছি ভিএমওয়্যার ওয়ার্ক স্টেশনের, সেটা হচ্ছে ভার্সন 16। আপনি 15 ব্যবহার করতে পারেন, বা এটা বলতে পারেন এটা ওল্ড হয়ে গেছে, এখন 17 ভার্সন অলরেডি চলে আসছে, বা তারপরের ভার্সন আসতে পারে, আমি জানি না। হ্যাঁ, আপডেট ভার্সন যেটা পাবেন সেটার যদি আপনি লাইসেন্স অ্যারেঞ্জ করতে পারেন আর কি, সেইভাবে লাইসেন্স অ্যারেঞ্জ করে আপনি এটাকে করবেন আর কি। হ্যাঁ, আর যদি 16 হয় তাহলে আমি লাইসেন্সের সাপোর্ট দিতে পারবো, আমার কাছে ইয়ে আছে, কি আছে আর কি। ওকে, এটা একটা গেল। তো এখানে ইভিএনজি জাস্ট ভিএমটাকে অন করবেন। এখন ভিএম অন করার জন্য কি করতে হবে, আমাকে ইভিএনজি যে অফিসিয়াল সাইট, এই অফিসিয়াল সাইট থেকে আমাদের ইভিএনজির কমিউনিটি এডিশনটা ডাউনলোড করে নিতে হবে। তো এখানে ইভ ইভএনজি ইভ সরি ইভএনজি.নেট, দুইটা ভার্সন এখানে ইভএনজি ব্যবহার করে, একটা হচ্ছে প্রফেশনাল আর একটা হচ্ছে কমিউনিটি। ঠিক আছে? তো আমরা হচ্ছে এই যে দেখেন প্রফেশনাল, আর একটা হচ্ছে আমাদের কমিউনিটি। প্রফেশনাল হচ্ছে আসলে পে করতে হয়, আর কমিউনিটি ভার্সন যেটা, সেটাতে পে করার প্রয়োজন হয় না, এটা ফ্রি ব্যবহার করা যায়। আচ্ছা, তাহলে আমরা এখন কমিউনিটি এডিশনে যাব। কমিউনিটি কমিউনিটি এডিশনে এখানে ওদের এটা বই আর কি, কোনো হেল্প লাগলে এই বই থেকে আপনি হেল্প নিতে পারেন। তারপরে আমরা মূলত কি করব, তাদের ইভেঞ্জের আইওএসটা ডাউনলোড করব আর কি। হ্যাঁ, আচ্ছা। ইভেঞ্জের আইওএস এখানে আমরা দুই ভাবে ডাউনলোড করতে পারি: মেগা মিরর অথবা সিঙ্ক মিরর। গুগল মিররটাও তো ছিল মনে হয়, কিন্তু আমি দেখতেছি না এখানে। হ্যাঁ, মেগা অথবা সিঙ্ক যে কোনো একটা দিয়ে আপনি ডাউনলোড করতে পারেন। আর এটা ভিএমআর ওয়ার্ক স্টেশন প্লেয়ার, আমরা প্লেয়ার দিয়েও চাইলে করতে পারি, তবে আমি ব্যবহার করি ভিএমআর ওয়ার্ক স্টেশন। হ্যাঁ, ভিএমআর ওয়ার্ক স্টেশন, আপনি প্লেয়ারও ব্যবহার করতে পারেন। আচ্ছা, তো এইটাকে আপনি প্রথমত কি করবেন, যে কমিউনিটি এডিশন কত 6.0112, এটা নতুন এডিশন আর কি। আচ্ছা, তো এখানে আইওএসটা ডাউনলোড করলেন, ডাউনলোড করার পরে আপনার যে কাজটা হবে, এটা জিপ ফাইল হবে একটা, আপনি আনজিপ করে নেবেন। ওভিএফ ফাইল মূলত এখানে ডাউনলোড হবে আর কি। তো ওভিএফ ফাইলটাকে কি করবেন, এটাকে ওপেন করে নেবেন, এই ফাইল দেন ওপেন, যেটা ডাউনলোড হবে আর কি। হ্যাঁ, ওই ফাইলটাকে আপনি এই যে ইভিএনজি এরকম এইরকম একটা ফাইল ডাউনলোড হবে, .ovf। ওভিএফটাকে সিলেক্ট করে দেন ওপেন করে দিবেন। ওপেন করে দিলে এখানে নাম দিতে বলবে, ব্রাউজ করে আপনি দেখাই দিবেন কোথায় ছিল আর কি, যেখানে ডাউনলোড করে রাখছেন ওটা দেখাই দিয়ে জাস্ট ইম্পোর্ট করে দিবেন। আফটার ইম্পোর্ট আপনার এখানে সেটিংটা কিছুটা চেঞ্জ করে নেবেন। যেমন আমার যে ল্যাপটপ, এই ল্যাপটপের ক্ষেত্রে মেমোরি হচ্ছে আমি এখানে অ্যাসাইন করছি 8 জিবি, আমার ফিজিক্যাল মেশিনের র্যাম হচ্ছে 16 জিবি, আমি এখানে 8 জিবি অ্যাসাইন করছি। এর থেকে বেশিও করা যায়, আপনি 12 জিবি করতে পারেন অথবা কমাইতেও পারেন, তবে আমাদের জন্য মিনিমাম 8 জিবি লাগবে। তবে বেশি হলে ভালো হয়, যখন ল্যাবটাকে আমরা এক্সটেন্ড করব তখন বেটার হচ্ছে আপনার যে যেটাতে প্র্যাকটিস করবেন আর কি, সেটা যদি 32 জিবি হয় তাহলে আর কোনো চেঞ্জেস করা লাগবে না ল্যাবের। হ্যাঁ, ওইটা দিয়ে আপনি কমপ্লিট করতে পারবেন প্রতিটা ল্যাব। আচ্ছা, তারপরে প্রসেসর, এখানে প্রসেসর হচ্ছে ভার্চুয়ালাইজেশন ইঞ্জিন, এটা এনেবল থাকবে, এবং এই প্রসেসরও
ডিপেন্ড করবে আপনার ফিজিক্যাল পিসির উপরে। আপনার ফিজিক্যাল পিসি দেখবেন কতটুকু সাপোর্ট করে, ওই অনুযায়ী এখানে আপনি অ্যাসাইন করবেন। ডেক্স এটা ডিফল্ট 60 জিবি নিবে, এটা চেঞ্জ করার দরকার নাই। 60 জিবির বেশি নর্মালি প্রয়োজন হয় না, যদি আপনি মনে করেন যে অনেক আইওএস এখানে রাখবেন, হ্যাঁ, ইভিএনজির ইয়াতে কেমো ফাইল অনেকগুলো রাখবেন, সেই ক্ষেত্রে আপনি এটা বাড়ায় নিতে পারেন, তবে বাড়ানোর হয়তো বা প্রয়োজন হবে না আর কি। তারপরে হচ্ছে এখানে নেটওয়ার্ক অ্যাডাপ্টার, এইটা ম্যান্ডেটরি। এখানে যেটা করতে হবে, কাস্টম ভিএমনেট 8, এটাই সিলেক্ট করতে হবে, কাস্টম ভিএমনেট 8। অন্য অপশন আছে, অন্য অপশন গুলো ব্যবহার করতে পারেন, তবে এটা স্টেবল, ঠিক আছে। যেমন ব্রিজ ব্যবহার করতে পারেন, নেট ব্যবহার করতে পারেন, হোস্ট অনলি ব্যবহার করতে পারেন, ঠিক আছে। কিন্তু আমি রেকমেন্ড করি এই অপশনটা ব্যবহার করেন, ভিএমনেট 8। তো এই ভিএমনেট 8 মূলত আপনি ভিএমআর ওয়ার্কস্টেশন যখন ইনস্টল করবেন, তখন এই ভিএমনেট 8 নামে একটা অ্যাডাপ্টার, নেটওয়ার্ক অ্যাডাপ্টার আপনার এখানে রেডি হবে আর কি, হ্যাঁ, আপনার এখানে তৈরি হবে ভিএমনেট 8। এই ভিএমনেট 8 অ্যাডাপ্টারটা হচ্ছে আপনি কি করতে পারবেন, আপনি ইভিএনজির যে ভিএমটা, এই ভিএম এর সাথে কমিউনিকেশন করার জন্য আপনার পিসির জন্য যে সাবনেটে আপনি যখন ইভিএনজি ইনস্টল করবেন, তখন সে একটা কি পাবে, একটা আইপি পাবে আর কি, হ্যাঁ। যে সাবনেটটা পাবে, সেই সাবনেটের একটা আইপি আপনি এইখানে সেট করবেন, যাতে করে ফিজিক্যাল মেশিন থেকে ইভিএনজি তে ইজিলি অ্যাক্সেস করতে পারেন। যেমন আমার মেশিনের ক্ষেত্রে দেখেন, এখানে আইপি ডিফল্ট যেটা পাইছে যে এইটা, হ্যাঁ, এটা। তো এটা ডিফল্ট ইউজার আইডি পাসওয়ার্ড, আর ডিফল্ট ইউজার হচ্ছে রুট, আর পাসওয়ার্ড হচ্ছে ইভ, সিএলআই এর ক্ষেত্রে। আর এখানে আইপি দেখেন 192.168.81। আপনার পিসির ক্ষেত্রে এইখানে চেঞ্জেসটা আসবে, 81 এখানে যে কোনো একটা ভ্যালু আসবে আর কি, হ্যাঁ। বাট মোস্ট অফ দ্য কেজে 192.168 থাকবে আর কি। তো এখানে যে আইপিটা আছে কত, 147, তো 181.147। তো এইখানে আমরা যেটা করছি, যে এখানে দেখেন 81.1, তাহলে ওই সাবনেটেরই আর একটা আইপি। তাহলে এখানে এই ফিজিক্যাল মেশিন থেকে আমি কি করতে পারবো, যেহেতু একই সাবনেটে, উইদাউট এনি রাউটিং, কোনো ঝামেলা ছাড়াই আমি একই সাবনেট থেকে ফিজিক্যাল মেশিন থেকে এই ভিএম কে অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, আর ভিএম কে যদি ফিজিক্যাল মেশিন থেকে অ্যাক্সেস করতে না পারি, তাহলে আমি মূলত ল্যাবটাকে অ্যাক্সেস করতে পারবো না, এই জন্য এটা করা লাগবে। আচ্ছা, তো আমি যে আইপিটা দেখলাম, ওই আইপিটা যেমন 192.168.81.47, এটা ডিফল্ট ইউজার আইডি যেমন এখানে দেওয়া আছে দেখেন। আমি অ্যাডমিন দিয়ে ট্রাই করতেছি, সাইন ইন। এটা ডিফল্ট অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে ইভ আর কি, হ্যাঁ। তারপর এখানে কনসোল হচ্ছে নেটিভ কনসোল, যেটা সিলেক্ট আছে এটা, তারপরে সাইন ইন। আমাকে অ্যাক্সেস করতে দিচ্ছে না, কেন দিচ্ছে না জানি না। স্যার এখানে তো অ্যাডমিন না, রুট না? সিএলআই এর জন্য রুট, গ্রাফিক্যালির জন্য হচ্ছে অ্যাডমিন, আর পাসওয়ার্ড হচ্ছে ইভ। আচ্ছা, এটাতে আমার একটু ঝামেলা করতেছে, এটা আমি বাদ দিলাম। তো এটা সেট আপ যখন কমপ্লিট হইলো, তখন আপনি যেটা করবেন, গ্রাফিক্যালি ইভিএনজি তে অ্যাক্সেস করবেন আর কি, হ্যাঁ। যখন ডাউনলোড হয়ে গেল, এই গ্রাফিক্যালি ইভিএনজি তে অ্যাক্সেস করবেন। তো অ্যাক্সেস করার জন্য আপনার এখানে কি লাগবে, ইউজার আইডি পাসওয়ার্ড, আপনি সাইন ইন করলেন, তো এখানে লগ ইন হয়ে গেল। আচ্ছা, এখন আপনার কি লাগবে, একটা ওয়ার্কিং এনভায়রনমেন্ট লাগবে। ওয়ার্কিং এনভায়রনমেন্ট হচ্ছে কোথায় থেকে পাবো, ওয়ার্কিং এনভায়রনমেন্ট আমাকে একটা ল্যাব এখানে তৈরি করতে হবে। যেমন অ্যাড নিউ ল্যাব, এখানে জাস্ট নাম দিবেন, ল্যাবের যে নাম আপনি দিতে চান। যেমন আমাদের ল্যাবের নাম হতে পারে আইএসপি সেট আপ, অথবা এইভাবেও দিতে পারি, সেট আপ
সেট আপ ইউজিং জুনিপার, JUNOS, জুনোস, অথবা জুনিপার, জুনিপার। আচ্ছা, একটা নাম দিলেন আপনার ইচ্ছা মতো, নাম দিয়ে সেভ করলেন, তাহলে আপনি ওয়ার্কিং এনভায়রনমেন্ট পাবেন। এখন আপনার দরকার কি, ওএসটা দরকার আর কি, তাই না? তাহলে আপনার জুনিপার, জুনিপারে আমরা যে ওএসটা নিয়ে কাজ করব, জুনিপার ভিএমএক্স, এটা নিয়ে কাজ করবো, এটা হচ্ছে স্ট্যাবল। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যেটা আছে জুনিপার ভিএমএক্স ভিসিপি অথবা ভিএপি, এটা স্ট্যাবল না, এই জন্য আমরা এটাকে রেকমেন্ড করতেছি না আপাতত। আচ্ছা, আচ্ছা, এখন তাহলে হচ্ছে ভিএমএক্স, এখন ভিএমএক্স সিলেক্ট করেন। আমি যেমন এটা কি পাচ্ছি, অ্যানাবল পাচ্ছি আর কি, তাই না? কিন্তু আপনাদের ক্ষেত্রে এটা অ্যানাবল থাকবে না, এরকম থাকবে আর কি, যে আইওএসটা দেওয়া হয়নি। হ্যাঁ, এরকম থাকবে। তো আপনাদের ক্ষেত্রে কি করতে হবে, আপনাদের ক্ষেত্রে নেওয়া লাগবে। তাহলে কোথায় থেকে পাবেন, এখানে যাবেন, ডকুমেন্টেশন, এখানে আইওএসটা পাবেন না, বাট প্রসেসটা পাবেন, যে কিভাবে। আচ্ছা, হাউ টু ক্রিয়েট ইমেজ, এখানে হাউ টু ক্রিয়েট ইমেজ, এখানে ক্লিক করলে আপনি নিচের দিকে আসবেন, দেখবেন জুনিপার, জুনিপার ABCD, এই যে জুনিপার ভিএমএক্স। হ্যাঁ, জুনিপার ভিএমএক্স। আচ্ছা, এখানে হচ্ছে ভিসিপি এবং ভিএপি বোথ ইয়ার ক্ষেত্রে দেওয়া আছে, তবে আমি যেটা এখানে যেটা শেয়ার করা হবে সেটা হচ্ছে সিঙ্গেল ওয়েস, ভিসিপি এবং ভিএপি দুটো একসাথে থাকবে। ওকে, তাহলে শুধু প্রসেসটা আমি বলে দিই। প্রসেসটা হচ্ছে যে আপনি যে ইভিএনজি যেটা আর কি, হ্যাঁ, ইভিএনজি যে আপনার সার্ভার আর কি, ইভিএনজি সার্ভারে আপনার প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে উইনএসসিপি নামে একটা সফটওয়্যার আছে, এটা ইনস্টল করে নেবেন। উইনএসসিপি দিয়ে আপনি কি করবেন, অ্যাক্সেস করবেন। আচ্ছা, উইনএসসিপি দিয়ে যদি অ্যাক্সেস করতে চাই, যেমন আহ, এটাতে আমি অ্যাক্সেস করতেছি। উইনএসসিপি তে যে অ্যাক্সেস করতে পারবো, সেটা কখন করতে পারবো, আমার হচ্ছে আম, ওই ইভিএনজির ইউজার আইডি পাসওয়ার্ড এখানে দিতে হবে। ইভিএনজির ইউজার হচ্ছে কি, রুট, আর পাসওয়ার্ড হচ্ছে ডিফল্ট। আপনি চেঞ্জ করলে করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমি কোথায় রাখবো এই ইভিএনজি, এই পাশের যে ফাইলটা, মনে করেন এখানে যে ফাইলটা আপনাকে দেওয়া হবে কিক আউট ফাইল, ওই ফাইলটাকে এই পাশে রাখতে হবে। তো এখানে যেটা দেওয়া আছে, মনে করেন ভিএমএক্স এর ক্ষেত্রে ফাইলের যে নাম আমি এখানে দেখাচ্ছি, আহ, এইটা ভিএমএক্স জুনিপার রাউটার 14.1, ফোল্ডারের নামটা এটাই হবে আর কি। ঠিক আছে, এই নামেই আপনাকে ফোল্ডারটা শেয়ার করা হবে। জাস্ট ডাউনলোড করে আপনি ফোল্ডার সহ এই পাশে ট্র্যাক করে দিবেন। কোথায় ট্র্যাক করে নিয়ে আসবেন, এই ডিরেক্টরিতে, ওপিটি, ইউনিট ল্যাব, অ্যাড অনস, কেমো। এখন যদি মনে করেন আপনার যদি এটা সরাসরি না আসে, তাহলে কি করবেন? কারণ যদি এটা যদি সরাসরি না আসে, যদি মনে করেন এইরকম আসে, যে মনে করেন রুট এরকম আসছে, এইরকম, হ্যাঁ, অথবা মনে করেন রুটে ক্লিক করা আছে, এইরকম আসছে, সম্ভবত এরকম আসবে। প্রথমে যখন ইয়া করবেন এরকম আসবে, তখন আপনার কি করবেন, তখন দুইভাবে ইয়ে করা যায়। এইখান থেকে আপনি যাইতে পারেন, মুভ করতে পারেন, অথবা এই যে উপরের দিকে একটা ক্লিক ইয়া আছে, অ্যারো, এই অ্যারোটা ক্লিক করলে আপনি পুরোটা পেয়ে যাবেন। তাহলে আমি কোথায় যাব, ওপিটি, তারপরে হচ্ছে ইউনিট ল্যাব, তারপরে যাব হচ্ছে অ্যাডনসে, দেন কোথায় যাব, কেমো। আচ্ছা, এই জিনিসটা কিন্তু মুখস্থ করা লাগবে না, এই জিনিসটা কিন্তু এই জায়গায় দেওয়া আছে। হ্যাঁ, এখানে খেয়াল করেন, এই যে ওপিটি, ইউনিট ল্যাব, অ্যাডন্স, কেমো, এই কেমোর ভিতরে আপনার ওই ফোল্ডারটাকে আপলোড করবেন, এখানে ক্রিয়েট করার দরকার নেই। হ্যাঁ, আপনি ফোল্ডারটাকে এখানে এই নামেই ফোল্ডার দেওয়া হবে আর কি, যে নামে এখানে দেওয়ার কথা বলা হয়েছে, এই নামেই থাকবে, এই পাশে থাকবে। আপনি এখান থেকে ড্র্যাগ করে এখানে আপনি আপলোড করে দিবেন মিনিটস দিয়ে, এবং এটার ভিতরে গিয়ে দেখবেন এই যে এইরকম একটা নাম আছে, hda.qcov2।
যদি অন্য কোনো নামে থাকে ফোল্ডারের ভিতরে, তাহলে নামটা এটা করে দিবেন hda.qcog2। এখানে যেহেতু ডিফারেন্ট ভার্সন বলা হয়েছে, এখানে প্রসেসটা একটু ডিফারেন্ট। তো এত প্রসেসের দরকার নাই এখানে। এখানে আপনার কোনো প্রসেসে, এই এই জায়গায় কোনো প্রসেসে ফলো করা দরকার নেই। জাস্ট ফোল্ডারটা দেওয়া হবে, ফোল্ডারটা আপনি কেমো ফোল্ডারের ভিতরে আপলোড করে বসাই দিবেন, বাস। তারপরে সিএলআই এ লগ ইন করবেন। কোথায়? ইভিএনজি তে। ইভিএনজি তে সিএলআই এ লগ ইন করবেন। লগ ইন করে একেবারে নিচে দেখবেন একটা কমান্ড আছে পারমিশন ফিক্স করার জন্য। এই কমান্ডটা দিবেন, এই লাইনটা দিবেন। কিভাবে আমরা এই লাইনটা দিব? এই লাইনটা দিব হচ্ছে, লাইক আমি পুটি পুটি দিয়ে অ্যাক্সেস করতেছি। পুটি হচ্ছে মনে করেন যে ওপেন, এটার পাসওয়ার্ড যে কি, হুম, আচ্ছা, এই আপনি লগ ইন করলেন আর কি, হ্যাঁ, লগ ইন ডান। এরপরে কি করবেন? এই যে এই লাইনটাকে কপি করে পেস্ট করে দিবেন, দ্যাটস ইট। ভেজাল নেই, সহজ আর কি। বাট এখানে যে প্রসেসটা দেখানো হয়েছে, এই প্রসেসটা ফলো করার দরকার নাই, আমি যেভাবে বললাম ওইভাবে করবেন, সহজে হয়ে যাবে। আর যখন এই ভার্সনটা দিতে যাবেন 17 বা 18 যদি আপনি দিতে চান, সেই ক্ষেত্রে এটার ইমেজ আপনি আর একটা ওয়েবসাইট আমি দিয়ে দিই, labhub.eu.org। এখানে সব পাবেন, এরা কষ্ট করে আপনাদের জন্য রেডি করে রাখছে, আপনারা ব্যবহার করবেন। এখানে অ্যাডঅনস কেমো, কেমোর ভিতরে ঢুকে আপনারা জুনিপারকে সার্চ করবেন। জুনিপার, সিসকো জুনিপার অ্যাডন্স কেমো, আপনার চ্যাট বক্সে আমি দিয়ে দিচ্ছি। এই হচ্ছে এইটা। এবার দরকার জুনিপার ভিএমএক্স, এইটা। এখানে জুনিপার ভিএমএক্স এ এখানে দেখেন 17 ভার্সন, 18, 19, হ্যাঁ, জুনিপারের ভার্সন এগুলো আর কি। 20, 21, সম্ভবত 22 আছে। হ্যাঁ, এইগুলো, এগুলো আমরা কোন এক ক্লাসের কোন একটা সময় এগুলোকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় যে কোনো একটা আমরা আবার দেখাই দিব, যে আমি যদি এটা করতে চাই তাহলে এটা কিভাবে করব। হ্যাঁ, বেসড অন রিকোয়ারমেন্ট আমরা এটা করবো আর কি। তাহলে এখান থেকে এখানে যেটা আমরা শেয়ার করতেছি, 14 পয়েন্ট সামথিং যেটা শেয়ার করতেছি, ওইটা এখানে নাই, এই জন্য আলাদাভাবে আপনাদেরকে দিচ্ছি। তো এই গেল হচ্ছে আপনাদের আইএস এর ব্যাপার, মানে ল্যাবের যে ব্যাপারটা আর কি। তারপরে কি করব আমরা? তারপরে এখানে জুনিপারের ওই ডিভাইসটাকে আমাদের জুনিপার ভিএমএক্স, এটা হচ্ছে একটাই ভার্সন। এখানে যতগুলো আপনি নিতে চান রাউটার, ততগুলো রাউটার এখানে নিবেন। এখানে নাম্বার বলে দিবেন কতগুলো নিতে চান। আমি এখানে ডিফল্ট 1 আছে, আমি 1ই রাখলাম। এটা হচ্ছে ভিএমএক্স। এমএক্স একটা মানে সিরিজ, জুনিপারের রাউটারের এই ভিএমএক্স টা হচ্ছে একটা সিরিজ, ঠিক আছে? যেমন এমএক্স সিরিজ আছে, টিএক্স সিরিজ আছে, তারপর এসিএক্স সিরিজ আছে। তারপরে যে সিরিজ প্রথমে ছিল, যে সিরিজটাকে ওরা বাদ দিয়ে দিছে, ঠিক আছে? তো জুনিপারের ওয়েবসাইট থেকে এই রাউটারের যে সিরিজগুলো, এগুলো সম্পর্কে ধারণা পাবেন আর কি। তবে এটা ভিএমএক্স কেন বলছে, এটা ওই ভিএমএ নর্মাল যে রাউটার, হার্ডওয়্যার রাউটার গুলোকে সাধারণত আমরা এমএক্স বলে থাকি, এমএক্স সিরিজের রাউটার গুলোকে। আর ওই সেম জিনিসটা যদি আপনার হচ্ছে ভিএমওয়্যার এ যদি সেট আপ করা হয়, হ্যাঁ, এমএক্স রাউটারই যদি ভিএমএক্স এ সেট আপ করা হয়, তখন আমরা বলি হচ্ছে ভিএমএক্স, মানে ভার্চুয়ালাইজ। এই জন্য এটার নাম হচ্ছে ভিএমএক্স। পিকচার এটা সিলেক্ট করা আছে, ডিফল্ট র্যাম হচ্ছে 2 জিবি, তবে এটা 1G দিয়েও চলে। হ্যাঁ, এটা 1G দিয়েও আপনি চালাইতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে এখানে ডিফল্ট দেওয়া আছে 2 জিবি, আমি 2 জিবি রাখলাম। এখানে ডিফল্ট ইথারনেট পোর্ট হচ্ছে 6টা, আপনি এটাকে বাড়াইতে পারেন, ঠিক আছে? আমি এখানে নিলাম 8টা, আবার কমাইতে পারেন, কোনো সমস্যা নাই। এবং এখানে কনসোল হচ্ছে কি দেওয়া আছে, ডিফল্ট টেলনেট, আপনারা এখানে ডিফল্ট টেলনেটই রাখবেন।
আরো দুইটা অপশন আছে, ভিএনসি এবং আরডিপি, এই দুইটাতে কাজ করা একটু ঝামেলা, এজন্য টেলনেটটাই বেটার। এই হচ্ছে আমরা সিলেকশন দেন হচ্ছে আমরা ওকে করব। এটা আমরা ক্লোজ করে দিলাম, এটা আমাদের ওকে ডান, ক্লোজ। এই হচ্ছে ভিএমএক্স। এখন এই একটা, এটা মনে করেন আপনাকে আপনার কোম্পানি এই রাউটারটা কিনে দিছে, এখন এই রাউটারটাকে কি করতে হবে, আপনাকে অ্যাপ্লাই করতে হবে বেসড অন আইএসপির রিকোয়ারমেন্ট। আইএসপির যে রিকোয়ারমেন্ট গুলো থাকবে, মনে করেন আইএসপি রিকোয়ারমেন্ট কি, যে দুইটা আইআইজি এটার সাথে কানেক্ট হবে। আচ্ছা ভালো কথা। দুইটা আইআইজির হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি লিংক আছে। আচ্ছা ভালো কথা। আইএসপির সাথে বিজিপি, আইআইজির সাথে বিজিপি কনফিগার করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে কি বলবে, এখান থেকে হচ্ছে 100টা কাস্টমার কানেক্ট হবে। কাস্টমারের সাথে কোনো কাস্টমারের সাথে স্ট্যাটিক, কোনো কাস্টমারের সাথে বিজিপি। হ্যাঁ, তারপরে বলবে যে কাস্টমারের এতটুকু ব্যান্ডউইথ পারচেস করছে, ব্যান্ডউইথ লিমিট করতে হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট। তো এই রিকোয়ারমেন্ট গুলো আমরা কি করব, আস্তে আস্তে ফিল আপ করবো। তারপরে বলবে এখানে কাস্টমার তো 4টা সার্ভিস নিতে যাচ্ছে। কি সার্ভিস? ইন্টারনেট, জিজিসি, এফএনএ, এগুলো তো আলাদা আলাদা করে নিতে যাচ্ছে, তাহলে কিভাবে দিব? ঠিক আছে, এই জিনিসগুলো আমরা কি করব, আমাদের ক্লাসে আলোচনা করব। আচ্ছা, তাহলে এখানে ভিএমএক্স ওয়ান, এটাকে নাম আমরা চেঞ্জ করে, নামটাকে আমরা এইভাবে লিখতে পারি যে জুনিপার রাউটার ওয়ান, জুনিপার রাউটার ওয়ান। ঠিক আছে, আমি ভিএমএক্স না লিখে আমরা লিখলাম জুনিপার রাউটার ওয়ান। ওকে, দেন সেভ। জাস্ট রিনেম করলে এটা রিনেম হয়ে গেল আর কি। ঠিক আছে, তাহলে প্রথমে আপনার যেটা কাজ হবে, সেই কাজটা হচ্ছে আপনাকে কি, আপনার হচ্ছে এই জুনিপার রাউটারের যে কনসোল কেবল, মানে কনসোল পোর্ট আর কি, এই কনসোল পোর্ট থেকে আপনাকে একটা ল্যাপটপ অথবা ডেস্কটপে কানেক্ট করতে হবে। ব্যাপারটা এইরকম হবে অনেকটা, যে আপনার এটা মনে করেন আপনার ল্যাপটপে ইউএসবি, এটা ইউএসবি পোর্টে আপনি কি করলেন, একটা কনসোল কানেক্ট করলেন, কানেক্ট মানে কনসোলের অপর প্রান্ত কানেক্ট করে আপনি এই রাউটারের যে কনসোল পোর্ট, ইথারনেট কনসোল পোর্টে লাগাই দিলেন। এখন আপনার এই পিসিতে কি লাগবে, একটা সফটওয়্যার লাগবে, মানে ওই কনসোলকে অ্যাক্সেস করার জন্য একটা কি লাগবে, সফটওয়্যার লাগবে। সফটওয়্যারটা কি হতে পারে? সফটওয়্যার হতে পারে পুটি। হ্যাঁ, পুটি, পুটি হতে পারে। নাম্বার টু হচ্ছে যে কোনোটা হতে টাটা টু। পারে। হ্যাঁ, টেরাটার্ম হতে পারে। তারপরে হচ্ছে সিকিউর হতে পারে। আপনি যেটা পছন্দ করেন, এরকম টার্মিনাল সফটওয়্যার বলে এগুলোকে। যে কোনো একটা টার্মিনাল সফটওয়্যার, মনে করেন আপনার টার্মিনাল সফটওয়্যার হচ্ছে পুটি, কথার কথা, বা সিকিউর। তবে এই টার্মিনাল সফটওয়্যার গুলোর ভিতরে সিকিউর আমার খুব হচ্ছে ফেভারিট, মানে সিকিউর আমি খুবই পছন্দ করি। তো এখানে আপনার এটা নেওয়ার পরে কি করতে হবে, যেমন আপনি যখন একটা রাউটার পাবেন, রাউটারকে বলবে যে কনফিগার করতে হবে, তখন আপনাকে কি করতে হবে, পাওয়ার অন করতে হবে। স্টার্ট মানে হচ্ছে কি, এটাকে পাওয়ার অন করতে হবে। পাওয়ার অন করে কনসোল কেবল কানেক্ট করে আপনি ল্যাপটপের সাথে কানেক্ট করে কি করবেন, একটা টার্মিনাল সফটওয়্যার দিবেন। তাহলে এখন পাওয়ার অন করলাম, এইবার আমি কি করব, টার্মিনাল সফটওয়্যার দিয়ে দেখবো যে কি হয়। ওপেন সিকিউর সিআরটি অ্যাপ্লিকেশন, আমি এখানে কি করছি, ইভিএনজি তে সিকিউর সিআরটিটাকে ইমপ্লিমেন্ট করছি। আচ্ছা, এখন সিকিউর সিআরটি এই ইভিএনজির সাথে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, ওই জিনিসগুলো আম, ওইখানে দেখবেন ইভিএনজির কমিউনিটি এডিশনের নিচের দিকে যে উইন্ডোজের ইনস্টলেশন প্যাকেজ আছে। হ্যাঁ, উইন্ডোজের ইনস্টলেশন প্যাকেজ আছে, ওই প্যাকেজ গুলোকে আপনি কি করবেন, ইফ এনজি ইনস্টল করবেন আপনার ল্যাপটপে। যদি আমি কমিউনিটি এডিশনে যাই, কমিউনিটি এডিশনে গেলে ডাউনলোড করলেন, ইভেন সেট আপ টেটআপ ডান। তারপরে কি করবেন, তারপরে যেটা করবেন সেটা হচ্ছে ডাউনলোড লিঙ্কস, ডাউনলোড লিঙ্কসে গেলে
আপনি তো এখানে iOS ডাউনলোড করলেন, তারপর ভিএমআর ওয়ার্ক স্টেশন ডাউনলোড করলেন, iOS-টাকে ভিএমআর ওয়ার্ক স্টেশন দিয়ে অন করলেন। উইন্ডোজ ক্লায়েন্ট সাইড কি করবেন? উইন্ডোজে আপনার এই যে উইন্ডোজ ইন্টিগ্রেশন প্যাক, হ্যাঁ, এই উইন্ডোজ ইন্টিগ্রেশন প্যাকটাকে ডাউনলোড করে ইনস্টল করবেন। ডাউনলোড করে ইনস্টল করবেন। তারপরে সিকিউর সিআরটি দিয়ে এটাকে যদি ওপেন করতে চান, তাহলে সিকিউর সিআরটির ভার্সন, আমার কাছে একটা সিকিউর সিআরটির ভার্সন আছে যেটা কিনা কি এর কোনো ঝামেলা নাই আর কি। সেটা যদি আপনারা চান আমি দিতে পারি, এটা একটা ব্যাপার। এটা ইনস্টল করার পরে সিকিউর সিআরটিটাকে ওইটার সাথে ইন্টিগ্রেট করে দিতে হবে, বাস। এখন যদি কোনো তার যদি ম্যাক ওএস থাকে বা লিনাক্স এর যদি হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে এই নিচের দিকে ইনস্ট্রাকশন আছে, ঠিক আছে, ইনস্ট্রাকশন গুলো ফলো করবেন। মূলত উইন্ডোজটাকে আমি এখানে দেখাচ্ছি। আচ্ছা, এইটা গেল। তো এখন সিকিউর সিআরটি দিয়ে এরকম একটা কিছু আসছে, তো এটা অনেক ছোট। তো এটাকে আমরা একটু বড় করে নিচ্ছি, অ্যাপিয়ারেন্স ফন্ট সাইজটা করে দিলাম 12। এখন এই হচ্ছে জাস্ট বুটিং প্রসেসটা কমপ্লিট করতেছে আর কি, হ্যাঁ, বুটিং প্রসেসটা কমপ্লিট করতেছে। আচ্ছা, এখন বুট যখন কমপ্লিট হবে তখন এরকম একটা উইন্ডো আপনার কাছে চলে আসবে। যখন আপনার নতুন ফ্রেশ নিউ রাউটারের ক্ষেত্রে আপনার যেটা হবে, ফ্রেশ নিউ রাউটারের ক্ষেত্রে এখানে লগ ইন আসবে। লগ ইনে আপনি শুধু রুট প্লেস করবেন, আপনার কাছে পাসওয়ার্ড চাবে না নতুন রাউটারের ক্ষেত্রে, ঠিক আছে। আর এটা যেহেতু আমি ল্যাবে ব্যবহার করি, এটার একটা ডিফল্ট পাসওয়ার্ড আছে। আপনাদের যেটা দেওয়া হবে এটাই দেওয়া হবে। এটার পাসওয়ার্ড হচ্ছে root 1 2 3। ইউজার আইডি রুট আর পাসওয়ার্ড হচ্ছে root 1 2 3। যখন আপনি লগ ইন করবেন তখন এখানে দেখেন প্রথমেরটা কি, ইউজার আইডি রুট। রুট দিয়ে লগ ইন করলাম, তাহলে ইউজার আইডি হচ্ছে রুট। অ্যাট দ্য ডিফল্ট এই ডিভাইসের নাম থাকবে হচ্ছে VMX-1। বাট আমরা যখন একেবারে ফ্রেশ নিউ ডিভাইস নিব, সেই ক্ষেত্রে এখানে কিছুই থাকবে না। হ্যাঁ, অ্যাট দ্য রেটের পরে কিছুই থাকবে না, তার মানে হচ্ছে কি, হোস্ট নেম ডিফাইন করা থাকবে না। ব্যাপারটা বোঝা গেছে? হোস্ট নেম ডিফাইন করা থাকবে না। তাহলে রুট, তারপরে কি থাকবে, এই পার্সেন্টেজ, এটাকে আমরা কি বলি, পার্সেন্টেজ সাইন, তাই না? 100% বা এই 10% পার্সেন্টেজ সাইন। এই পার্সেন্টেজ সাইন যখন দেখবো তখন আমরা এটাকে আমরা বলি হচ্ছে সিএলআই প্রম্পট অথবা শেল প্রম্পট আর কি, হ্যাঁ। তো এখান থেকে আমি সিএলআই কমান্ড দিয়ে এন্টার দিব। তো সিএলআই কমান্ড দিয়ে যদি আমি এন্টার দিই তাহলে এখানে একটা চেঞ্জ হবে, পার্সেন্টেজ থেকে আসবে হচ্ছে ইজ গ্রেটার দেন। এটাকে বলি আমরা হচ্ছে অপারেশনাল মোড, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে সিএলআই মোড অথবা শেল প্রম্পট, এটাকে বলবো হচ্ছে অপারেশনাল মোড। তাহলে অপারেশনাল মোডে হচ্ছে আমরা কি করতে পারবো, কিছু শো কমান্ড এক্সিকিউট করতে পারবো। আর শেল প্রম্পটে এখানে লিনাক্স ইকুইভ্যালেন্ট কিছু কমান্ড আমরা এখানে এক্সিকিউট করতে পারি, তবে এটা খুবই রেয়ার। আমরা আমাদের ক্লাসের ভিতরে যখন আলাপ করব, যখন প্রয়োজন হবে তখন এটা নিয়ে বলবো। আচ্ছা, এটা হচ্ছে শো কমান্ডের জন্য। এই এই মোড মানে হচ্ছে আমি শো কমান্ড এক্সিকিউট করতে পারবো, কিন্তু আমি যদি কনফিগার করতে চাই কোনো কিছু তাহলে আমাকে যেতে হবে কনফিগার। কনফিগার, তারপরে কি, কনফিগার এখানে মাল্টিপল অপশন আছে, তবে আজকে মাল্টিপল অপশন নিয়ে আলোচনা করব না। কনফিগার দিয়ে যদি এন্টার দিই তাহলে আমি এই হ্যাশ ইজ গ্রেটার দেন থেকে আমি আসবো হচ্ছে হ্যাশ। হ্যাশ মিন্স হচ্ছে আমি এখন কোথায় আছি, কনফিগারেশন মোডে আছি। আমি যে কোনো কিছু চেঞ্জ করতে পারবো এখন, ঠিক আছে। ওকে, তাহলে কনফিগারেশন মোডে আসার পরে আমি দেখতে চাই যে এখানে কি কি আছে। হ্যাঁ, ডিফল্ট যে রাউটার, এখানে ডিফল্ট রাউটারের ক্ষেত্রে আপনারা যে রাউটার গুলো পাবেন এই রাউটারে তেমন কোনো কনফিগারেশন থাকবে না, ঠিক আছে। এটা ডিফল্ট রাউটার না, মানে ডিফল্ট কিছু কনফিগারেশন সহ আছে, এই কারণে এই কনফিগারেশন গুলো দেখছেন, ঠিক আছে। এই যে আমরা কনফিগারেশন দিলে দেখলাম, জাস্ট শো, শো দিলে এখানে আমরা যে কনফিগারেশন দেখতেছি এটা হচ্ছে টেক্সট মোড আর কি, হ্যাঁ। এইটাকে টেক্সট মোড থেকে আমরা একটু পাইপলাইন ডিসপ্লে সেট, এই পাইপলাইনটাকে ব্যবহার করা হয় হচ্ছে এখানে যে আউটপুটটা পাচ্ছি এটাকে আমি যদি ফরম্যাটাইজ করতে চাই, হ্যাঁ, এটাকে আমরা যদি ফরম্যাটাইজ করতে চাই তখন আমরা এই পাইপলাইনের পরে অন্য কমান্ড গুলো ব্যবহার করে থাকি। আচ্ছা,
তো ডিসপ্লে সেট, এই ডিসপ্লে সেটটাকে আপনাকে হেল্প করবে সে কিনা এই প্রতিটা কমান্ডকে এই লাইন, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল লাইনে কনভার্ট করে দিবে। এবং আমি যদি জুনিপারে কোনো কিছু কনফিগার করতে চাই তাহলে আমি কি দিয়ে শুরু করব? সেট দিয়ে শুরু করব, তারপরে আমি যা কিছু কনফিগার করতে চাই। ঠিক আছে, যেমন এখানে মনে করেন যে সেট সিস্টেম, তারপরে লগ ইন ইউজার, ইউজারের নাম হচ্ছে ল্যাব। ওই এই ল্যাব ইউজারটা কোন ক্লাসের? সুপার ইউজার। সুপার ইউজার মানে হচ্ছে কি অ্যাডমিন আর কি, বা রুট ইউজার। তারপরে এই ইউজারের পাসওয়ার্ড, পাসওয়ার্ড হচ্ছে এইটা, মানে এখানে প্লেন টেক্সট পাসওয়ার্ড বাট এটাকে এনক্রিপ্ট করে দেখানো হচ্ছে। আচ্ছা, এখন আমাদের এখানে অতিরিক্ত যে কনফিগারেশন, এই কনফিগারেশন গুলো আমরা ডিলিট করে দিব। যেমন লজিক্যাল রাউটারের কনসেপ্টে আমরা আসবো, কিন্তু একটু পরে আসবো। তো এটাকে আমরা ডিলিট করে দিব। কোনো কনফিগারেশন লাইন যদি আমরা ডিলিট করতে চাই, প্রথম কিওয়ার্ড হবে হচ্ছে ডিলিট। যেমন সিসকোর ক্ষেত্রে কোনো কনফিগারেশন যদি আপনি রিমুভ করতে চান তাহলে হবে কি নো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হচ্ছে ডিলিট। লজিক্যাল রাউটার 1 আমরা ডিলিট করে দিলাম, রাউটার 2 ডিলিট করে দিলাম। আচ্ছা, এখানে দেখবেন একটা ম্যানেজমেন্ট ইন্টারফেস ডিফল্ট আসবে, EM0। EM0 ম্যানেজমেন্ট ইন্টারফেস, এই ম্যানেজমেন্ট ইন্টারফেস আমাদের প্রয়োজন নাই, এটা ডিলিট করে দিবেন। আচ্ছা, এরপরে আমি ডিভাইসের কি একটা নাম রাখবো, নাম হচ্ছে জুনিপার রাউটার 1। তাহলে এই হচ্ছে চেঞ্জেস। তাহলে এখানে আমরা কি শিখলাম? এখানে শিখলাম যে আমাদের যে কনফিগারেশন, জুনিপার রাউটারের কনফিগারেশন দুইটা ফরম্যাটে আমরা দেখতে পারি। যদি কনফিগারেশন মোডে এসে যদি শো দিই, তাহলে আমরা দেখবো হচ্ছে টেক্সট মোডে। আচ্ছা, এবং এটা কি থাকবে? হায়ারার্কিক্যাল ফরম্যাটে থাকবে, ইন্টারফেস, তারপর ইন্টারফেস নেম, ইউনিট 0, তারপরে ফ্যামিলি অ্যাড্রেস, এইভাবে থাকবে। আর যদি আমরা কনফিগারেশন সিনট্যাক্স অনুযায়ী দেখতে চাই, তখন আমরা দিব ডিসপ্লে সেট, তখন এইভাবে দেখাবে। তো আমরা যদি কোনো কনফিগারেশন ডিলিট করতে চাই, প্রথম কমান্ড হবে ডিলিট, তারপরে লজিক্যাল রাউটার আমরা ডিলিট করতে যাচ্ছিলাম, তাহলে এখানে আর ওয়ান ডিলিট। এখানে ডিলিটের ব্যাপারটা হচ্ছে, মনে করেন আপনি ডিলিট করবেন ল্যাব নামে যে ইউজার, এই ইউজারটাকে ডিলিট করবেন। তাহলে এখানে দেখেন ল্যাব, এটা হচ্ছে যদি প্যারেন্ট চিন্তা করি, ল্যাবের পরের অংশগুলো যেমন EYD200 বা ক্লাস সুপার ইউজার, তারপরে হচ্ছে মনে করেন অথেন্টিকেশন, ঠিক আছে, এগুলো হচ্ছে তার কি চাইল্ড। যখন আপনি ডিলিট করবেন তখন প্যারেন্ট ধরে ডিলিট করবেন, নাহলে কিন্তু ডিলিট হবে না। আমি যদি মনে করেন এই লাইন ধরে ডিলিট করি, তাহলে এখানে ল্যাব ইউজারটা ডিলিট হবে না। কোনটা ডিলিট হবে? এই ক্লাসটা ডিলিট হবে, ল্যাবের যে ক্লাস, এই ক্লাসটা ডিলিট হবে। মানে এর যে চাইল্ড থাকবে, চাইল্ডটা ডিলিট করবে ফার্স্ট। তো এই ডিলিট করার ক্ষেত্রে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, যে আমি আসলে কি ডিলিট করতে চাই। ঠিক আছে, আচ্ছা, এই গেল হচ্ছে। আচ্ছা, এখন আমরা কি করলাম? যা চেঞ্জ করতে চাই বা যা মডিফাই করতে চাই করলাম, করার পরে আমরা কি দিলাম? কমিট। কমিটের অর্থটা হচ্ছে কি? কমিটের অর্থটা হচ্ছে যে কনফিগারেশন সেভ করা। আমরা সিসকো রাউটারে যেমন কাজ সম্পূর্ণ করার পরে কনফিগারেশন সেভ করি। কিভাবে কনফিগারেশন সেভ করি? রাইট দিয়ে সেভ করি, তারপরে কপি রানিং কনফিগ টু স্টার্ট আপ কনফিগ, এই কমান্ড দিয়ে সেভ করি। ঠিক আছে, জুনিপারে আমরা কনফিগারেশন, পার্মানেন্টলি কনফিগারেশন সেভ করার জন্য যে কমান্ডটা ব্যবহার করব সেটার নাম হচ্ছে কমিট। কমিটের আবার অনেকগুলো আম, ইয়ে আছে, টাইপ আছে, সেই টাইপ গুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব আর কি। আচ্ছা, এখন যদি আমরা দেখি কনফিগারেশন, পুনরায় যদি আবার দেখি যে আমাদের মডিফিকেশনের পরে কনফিগারেশনটা কি আসলো, আমাদের কনফিগারেশনটা হচ্ছে এইটা আসলো। ঠিক আছে, এখন আমি যদি বলি যে পাইপলাইন কম্পেয়ার, এখন এটা তো মনে করেন কারেন্ট কনফিগারেশন আর কি, হ্যাঁ, মানে এখন যে কনফিগারেশন। এখন যদি মনে করেন যে এখানে আগে কি কনফিগারেশন ছিল এটা আমি জানতে চাই, আগে কি কনফিগারেশন ছিল এটা আমি জানতে চাই আর কি। হ্যাঁ, এখানে দেখেন রোল ব্যাক নামে যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটা যেটা করে যে আমাদের কনফিগারেশন রিস্টোর করার জন্য হেল্প করে। জুনিপার এই রাউটারটা 49 কমিট রাউটার ইটসেলফ কনফিগারেশন লাইনগুলোকে সেভ করে রাখে। 49, তার মানে হচ্ছে
সরি, 0 to 49, তার মানে হচ্ছে 50 কনফিগারেশন ফাইল রাউটার ইটসেলফ সেভ করে। তো আপনার কোনো কারণে যদি কোনো কনফিগারেশন মিসিং হয়, তাহলে এটা যদি এই কমিটের ভিতরে পড়ে, তাহলে এই রাউটার থেকে আপনি কি করতে পারেন, রিস্টোর করতে পারেন। তো রিস্টোর করার আগে আপনি কি করতে পারেন, কম্পেয়ার করতে পারেন। তো আমি কম্পেয়ার করতে চাই, কি কম্পেয়ার করতে চাই, যে লাইক রোলব্যাক জিরো, রোলব্যাক জিরোর সাথে যখন আপনি কম্পেয়ার করতেছেন তখন দেখতেছেন এখানে কিছুই নাই। তার মানে হচ্ছে রোলব্যাক জিরো হচ্ছে আপনি কারেন্ট যে কমিটে কমিটেড ফাইল, ওই ফাইলটাই হচ্ছে রোলব্যাক জিরো। ঠিক আছে। আর রোলব্যাক ওয়ানটা হচ্ছে আপনার এই কমিট করার আগের যে ফাইলটা ছিল, মানে বলেন যে ডিফল্ট অবস্থায় যে ফাইলটা ছিল, এই যে এই ফাইলটা, এই কনফিগারেশন ফাইলটা, এই কনফিগারেশন ফাইলটার রোলব্যাক নাম্বার হচ্ছে কত, রোলব্যাক নাম্বার হচ্ছে 1। আর জিরোটা হচ্ছে আপনার যেটা আপনি এখন কমিটেড যে ফাইল, এইটা। আচ্ছা, এখন ডিসপ্লে, তারপরে মনে করেন ডিসপ্লে, ডিসপ্লে শো কনফিগারেশন ডাটা ডিটেইল, কমিটি স্ক্রিপ্ট চেঞ্জ ডিটেল। আরো ডিটেল যদি দেখতে চান, তাহলে আমরা এই ডিটেলের ভেজালে যাচ্ছি না, আমরা সিম্পলি যাই। আমি মনে করছিলাম ডিসপ্লে সেট এখানে পাবো, পাই নাই। এইখানে যেটা দেখবেন, দুইটা আছে, একটা থাকবে প্লাস, এই যে দেখেন প্লাস। হ্যাঁ, এটা মাইনাস করা হয়েছে, মানে আগের যে নামটা ছিল এটাকে বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে কোনটাকে যোগ করা হয়েছে, প্লাস, মানে এটাকে যোগ করা হয়েছে। তাহলে মাইনাস মানে কি বুঝবো, যে এই কনফিগারেশন লাইনটা মুছে দেওয়া হয়েছে। আর প্লাস মানে কি বুঝবো, যে এই কনফিগারেশন লাইনটা অ্যাড করা হয়েছে। ঠিক আছে, এই কনফিগারেশন লাইনটা কি করা হয়েছে, অ্যাড করা হয়েছে। আচ্ছা, ভালো কথা। এখন এইখানে দেখেন, এখানে যা যা করছি আমরা, এই যে লজিক্যাল রাউটার ওয়ান ডিলিট করছি, লজিক্যাল রাউটার টু ডিলিট করছি, চলে আসছে। ম্যানেজমেন্ট ইন্টারফেস ডিলিট করছি, চলে আসছে মাইনাস। তাহলে এখানে সুবিধা হচ্ছে আপনি যে কনফিগারেশন রিমুভ করছেন বা ডিলিট করছেন এগুলো দেখতে পাচ্ছেন, কারেন্ট কি কনফিগারেশন আছে সেটা বুঝতেছেন। তাহলে আপনার কি এখানে আন্ডারস্ট্যান্ডিং আসতেছে যে হ্যাঁ এই চেঞ্জেসটা হয়েছে, এবং অন্য কেউ যদি দেখে সেও বুঝতে পারবে যে এই চেঞ্জটা হয়েছে। আবার এটাকে যদি আপনি মনে করেন রোল ব্যাক করতে চান, যে কনফিগারেশন এই কমিট যেটা ওয়ান ওয়ান ফাইল যেটা আর কি, হ্যাঁ, ওয়ান ফাইলটাই ঠিক ছিল, ওয়ান ফাইলটাই কি ছিল, ঠিক ছিল। এখানে আর একটা জিনিস দেখবেন যে এই যে কমিট 1 নম্বর ফাইলটা কে কমিট করছে, রুট কমিট করছে। সে সিএলআই লগ ইন করে কি করছে, কমিট করছে। কখন কমিট করছে, এতটার সময় কমিট করছে। তার একটা রেকর্ড কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, যে একটা রাউটারে যদি মাল্টিপুল ইউজার কনফিগার করে, মাল্টিপল ইউজার কনফিগার করে, এখন দিন শেষে কি হইলো, আপনাকে বললো যে না আপনি এই কাজটা করছেন, এই কাজের জন্য আমাদের একটা কাস্টমার ডাউন হয়ে গেছে। তো আপনি কি করতে পারবেন, আপনি এখান থেকে লগ নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমি যে কনফিগারেশন করছি তাহলে আমি একটু চেক করে নিই। কি করবেন, আপনার নামে যে রোলব্যাক গুলো আছে, মানে এই কমিট ফাইল গুলো আছে, আপনার নামে যে কমিট ফাইল গুলো আছে এগুলোকে আইডেন্টিফাই করবেন। আইডেন্টিফাই করে তখন কি করবেন, কম্পেয়ার করবেন। আইডেন্টিফাই করে তখন কম্পেয়ার করবেন, যে লাইক আমাকে বলছে যে আমি এই মনে করেন এই যে ল্যাব, ল্যাব নামে যে ইউজারটা দুইটা কমিট দিচ্ছে, কমিট ফাইল হচ্ছে তার জন্য দুইটা, একটা হচ্ছে টু, একটা হচ্ছে থ্রি। তাহলে টু, টু কি কি করছে, টু বলছে যে টু যখন কমিট হয় তখন এই চেঞ্জেসটা আসছে। ঠিক আছে, এর এই চেঞ্জেসটা আসছে। তারপরে এখানে বলছে যে থ্রি, থ্রি, 3 নম্বর কমিটেড ফাইলে কি আছে, এই চেঞ্জেসটা 3 নম্বর কমিটেড ফাইলে আছে, 3 নম্বর কমিটেড ফাইলে আছে। তাহলে এখান থেকে আপনি একটা কি পাবেন, লক পাবেন। এটা রিস্টোরেশনের জন্য যেমন হেল্প করে, তেমনি অডিটের জন্য হেল্প করে। আচ্ছা, ভালো কথা। এখন আমাকে কি করতে হবে, আমি রাউটারের নাম দিলাম, রাউটারের বেসিক কনফিগারেশন এখানে সেট করা আছে, ডিসপ্লে সেট। নিউ রাউটারের ক্ষেত্রে যেটা হবে, যে নিউ রাউটারের ক্ষেত্রে এখানে রুট, রুট ইউজারের কোনো অথেন্টিকেশন থাকবে না। হ্যাঁ, রুট ইউজারের কোনো অথেন্টিকেশন থাকবে না। যেমন আমি এখানে ল্যাব, ল্যাব নামে কোনো ইউজার থাকবে না। তাহলে এটাকে আমি ডিলিট করে দিই, ডিলিট।
এটা থাকবে না আর কি, ঠিক আছে, নিউ রাউটারের ক্ষেত্রে। তো এখানে যখন আমি ডিসপ্লে সেট দিবেন তখন অনেকটা এরকম থাকবে, এখানে নামও থাকবে না। আচ্ছা, এখন যখন আপনি কমিট দিতে চাবেন রাউটারে, একবারে নতুন রাউটারে যখন আপনি কনফিগারেশন সেভ করতে যাবেন তখন এরকম একটা এরর আসবে। এররের নাম হচ্ছে মিসিং ম্যান্ডেটরি স্টেটমেন্ট রুট অথেন্টিকেশন। রুট অথেন্টিকেশন কমিট ফেইল্ড, মিসিং ম্যান্ডেটরি স্টেটমেন্ট। তার মানে হচ্ছে রুটের পাসওয়ার্ড দেওয়া ছাড়া আপনি কোনো কনফিগারেশন চেঞ্জ করতে পারবেন না। রুটের কোনো পাসওয়ার্ড দেওয়া ছাড়া কনফিগারেশন কি করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। আচ্ছা, এখন মনে করেন একটা চেঞ্জ আপনি করলেন, এরকম আপনাকে বললো যে ঠিক আছে এই রাউটারে তুমি লুপব্যাকে একটা আইপি বসাও। আপনি সুন্দর করে লুপব্যাক আইপি বসাবেন, তাহলে সেট, কোনো কিছু যদি কনফিগার করতে চাই তাহলে সেট দিয়ে শুরু করতে হবে। কি করব, ইন্টারফেস আইপি বসাবো, তাহলে ইন্টারফেস। এখন আমি তো মুখস্থ বলতেছি তাই না, তাহলে আপনি কি করবেন, হেল্প নিবেন। তাহলে হেল্পের জন্য কি, কোশ্চেন মার্ক। হেল্পের জন্য কি আছে, কোশ্চেন মার্ক। সেট, তারপরে কোশ্চেন মার্ক, তাহলে আপনি কি পাবেন, হেল্প পাবেন। তা আপনাকে কি বলা হয়েছে, ইন্টারফেস কনফিগার করতে বলা হয়েছে। দেখেন এই যে এখানে ইন্টারফেস কনফিগারেশন। তাহলে ইন্টারফেস কনফিগারেশনে আসলেন, তারপরে আবার হেল্প নেন। তারপরে কি দেওয়া আছে, সেট ইন্টারফেসেস, তারপরে হচ্ছে ইন্টারফেস রেঞ্জ, তারপরে কি ইন্টারফেস নেম। আপনি তো ইন্টারফেসের নাম জানেন না, এখানে কি দিতে হবে, ইন্টারফেসের নাম দিতে হবে। তাহলে ইন্টারফেসের নাম তো এখানে জানতে হবে, তাহলে আপনি জেনে আসেন। কিভাবে জানবো, রান শো ইন্টারফেস স্টার্স, রান শো ইন্টারফেস স্টার্স, এই কমান্ড দিয়ে ইন্টারফেসের নামগুলো আপনি জেনে আসবেন। যেমন এখানে দেখেন ইন্টারফেস কি দেওয়া আছে, জি জিই ড্যাশ 0/0/0, এবং এর স্ট্যাটাস কি অ্যাডমিন আপ এবং লিংক আপ। বাট আপনাদের ফিজিক্যাল রাউটারের ক্ষেত্রে কি দেখাবে, অ্যাডমিন আপ দেখাবে, বাট লিংক কি দেখাবে, ডাউন দেখাবে। এটা ভার্চুয়াল বিধায় এখানে লিংকটা কি দেখাচ্ছে, আপ দেখাচ্ছে। আচ্ছা, G0/0 এটা হচ্ছে ফিজিক্যাল ইথারনেট ইন্টারফেস। এখানে দেখেন 1 থেকে শুরু করে 9, এগুলো সবই হচ্ছে ইথারনেট ইন্টারফেস বেসড অন রাউটার মডেল। এখানে জি ইন্টারফেস যদি হয় তাহলে জিই, যদি 10G ইন্টারফেস হয় তাহলে এক্স, এক্স ই দিয়ে শুরু হবে। আর যদি 40 এবং 100G ইন্টারফেস হয় সেই ক্ষেত্রে ইটি দিয়ে শুরু হবে। আচ্ছা, ভালো কথা। এখন এগুলো হচ্ছে আপনার ফিজিক্যাল ইন্টারফেস, এবং আদার্স যে ইন্টারফেস গুলো থাকবে সেগুলো সবই হচ্ছে লজিক্যাল ইন্টারফেস। ঠিক আছে, আদার্স যে ইন্টারফেস গুলো থাকবে সবগুলোই হচ্ছে লজিক্যাল ইন্টারফেস। লজিক্যাল ইন্টারফেস যখন যেটা প্রয়োজন হবে আমরা আলোচনা করব আর কি। ওকে, এবার ফিজিক্যাল ইন্টারফেসে আসি। যেমন ফিজিক্যাল ইন্টারফেস G0/0/0, তাহলে সেট ইন্টারফেস, তারপরে কি দিতে হবে, ইন্টারফেসের নাম আমি দিলাম। এরপরে আমি আবার হেল্প নিচ্ছি। ইন্টারফেসের পরে কি আছে, ইন্টারফেসের এখানে সবগুলো প্যারামিটার এখানে কি দেওয়া আছে, ইন্টারফেসের সবগুলো প্যারামিটার এখানে দেওয়া আছে। তাহলে আমাকে কি বলা হয়েছে, আইপি অ্যাড্রেস কনফিগার করতে বলা হয়েছে। তাহলে এখানে দেখেন অ্যাড্রেস নামে কোনো কিছু আছে, নাই, অ্যাড্রেস নামে কোনো কিছু নাই। যেমন সিসকো রাউটারে আমরা কি একটা ইন্টারফেসে ঢুকে আমরা কি করি, আমরা একটা ইন্টারফেসে ঢুকে আইপি অ্যাড্রেস কনফিগার করি, আইপি অ্যাড্রেস। তো এইখানে জুনিপারের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, লজিক্যাল ইন্টারফেস, কোথায় যাইতে হবে, ইউনিটে যাইতে হবে, ইউনিট। এখানে ইউনিটের ব্যাপারটা হচ্ছে আপনি যদি এই ডিরেক্ট ইন্টারফেস আইপি বসাতে চান তাহলে আপনি ইউনিট ব্যবহার করবেন হচ্ছে 0। আর যদি মনে করেন সাব ইন্টারফেস করেন সেই ক্ষেত্রে আমরা এই সাব ইন্টারফেসের ইয়াটা আমরা আস্তে করে আসবো। তবে আজকে যেটা আমরা দেখবো, ডিরেক্ট ইন্টারফেসে কিভাবে আইপি বসাতে হয়। ঠিক আছে, আচ্ছা, আমি জিই এই ইন্টারফেসে আইপি না বসায় আমি বসাবো হচ্ছে লুপব্যাক জিরো, এলও 0, লুপব্যাক জিরো ইন্টারফেসে আইপি বসাবো, এলও 0। তারপরে হচ্ছে ইউনিট, ইউনিট কি হবে, ইউনিট নাম্বারটা যে বললাম যে ফিজিক্যাল ইন্টারফেস আইপি বসালে আমি দিব হচ্ছে ইউনিট 0। তাহলে ইউনিট 0, দেন আমরা কি করব, আইপি। তো এখানে প্রোটোকল ফ্যামিলি, তো আমরা এখানে দুইটা আইপি ভার্সন আমরা ব্যবহার করি। একটা হচ্ছে IPv4, একটা হচ্ছে IPv6। এখন আইনেট মানে হচ্ছে IPv4, আর আইনেট 6 মানে হচ্ছে IPv6। তাহলে আমরা যদি প্রথমে চিন্তা করি IPv4 এর আইপি বসাবো, তাহলে আইনেট
তারপরে কি বসাবো? অ্যাড্রেস, আইনেট অ্যাড্রেস, অ্যাড্রেস। তারপরে যে অ্যাড্রেসটা আপনি কনফিগার করতে চান, লাইক আমি এখানে কনফিগার করতেছি 10.1.1/32। তার মানে হচ্ছে /32 মানে হচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল আইপি আর কি। আপনি এখানে দিয়ে দিলেন, তাহলে এটা কি IPv4 এর আইপি কনফিগারেশন হলো, IPv4 এর আইপি। এখন যদি IPv6 এর আইপি কনফিগার করতে চান এই জায়গায়, তখন ফ্যামিলির পরে আমরা কি দিব? আইনের 6, ঠিক আছে। তারপরে অ্যাড্রেস। এখন আমরা একটা IPv6 আইপি এখানে বসাতে পারি, তাহলে 2024 IPv6 এর যে অ্যাড্রেসের ফরম্যাট, ওই অনুযায়ী আমরা এখানে বসাবো। লাইক এখানে আমরা দিলাম FACE কোলন লাইক $:1/128। IPv6 এর ক্ষেত্রে সিঙ্গেল সাবনেট বোঝানোর জন্য, মানে সিঙ্গেল আইপি, একটা আইপি, তাহলে আমরা ব্যবহার করব কি 128। IPv6 এর যেহেতু টোটাল নাম্বার অফ বিট হচ্ছে 128, তাহলে এখানে কি হলো, IPv6 এর আইপি আমরা সেট করলাম। শো অথবা শো ডিসপ্লে সেট, যেটাই দেখেন, কোনো সমস্যা নাই। এখানে দেখেন আপনার এই কনফিগারেশন লাইনটা চলে আসছে। কারণ কনফিগারেশন করলেন, এখন যখন আপনি কনফিগারেশন সেভ করতে যাচ্ছেন, তখন বলছে যে তোমাকে রুট অথেন্টিকেশন করতে হবে, মানে রুটের একটা পাসওয়ার্ড দিতে হবে, তারপরে তুমি কনফিগারেশন সেভ করতে পারবা। কিভাবে করবো? তাহলে আমরা সেট রুট অথেন্টিকেশন, সেট সিস্টেম আর কি, সেট সিস্টেম রুট অথেন্টিকেশন প্লেন টেক্সট পাসওয়ার্ড। তারপরে আমরা কি করব? প্লেন টেক্সট পাসওয়ার্ড আমরা এখানে সেট করব, তাহলে নিউ পাসওয়ার্ড। তাহলে আমরা এখানে দিলাম root123 পাসওয়ার্ড, root123, আমরা সেম পাসওয়ার্ড। এখন যদি আমি কমিট দেই, তখন সে কমিটটা নিবে, কারণ এখন কি রুটের পাসওয়ার্ডটা আমি অলরেডি সেট করে দিছি। তাহলে রুটের পাসওয়ার্ড কিভাবে সেট করতে হয় সেটা আমরা দেখলাম। একটা ইন্টারফেসে কিভাবে আইপি অ্যাসাইন করতে হয় সেটা আমরা দেখলাম, একেবারে বেসিক। হ্যাঁ, কিভাবে সেট করতে হয়। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখবো। আগামী ক্লাসে এই রাউটারের সাথে আরেকটা রাউটার নিব আমরা, ঠিক আছে। মনে করি ওই রাউটারটা হচ্ছে আইআইজি রাউটার। আইআইজি রাউটার কি করবে? আমাকে ইন্টারনেট সার্ভিস, যে আইআইজি থেকে নিব, সেই ইন্টারনেটের রেসপেক্টে আমাকে ভিল্যান, আইপি কনফিগারেশন, হ্যাঁ এগুলো দিবে। সেগুলো আমরা কি করব? কনফিগার করব। আপনারা শুনছেন তো না? শুনতেছি। এটা বোঝাবুঝির কিছু নাই। হ্যাঁ, আপনি যদি বলেন যে স্যার আপনি ইউনিট 0 দিলেন কেন, এটা নিয়ম। আমি যদি একটা ইন্টারফেসে ডিরেক্টলি আইপি বসাতে চাই, তাহলে ইউনিট 0 দিব। আপনি যদি বলেন যে স্যার আইনেট কেন দিলেন, IPv4 এর আইপি যদি বসাতে চাই, তাহলে আইনেট দিতে হবে। এটা নিয়ম। সিনট্যাক্স আর কি নাকি? হ্যাঁ, এটা সিনটেক্স, এখানে বোঝাবুঝির কিচ্ছু নাই। আপনি শুনবেন, প্র্যাকটিস করবেন, বাস শেষ। ঠিক আছে। এখানে ফ্যামিলি কেন দিলেন? এখানে ফ্যামিলি না দিয়ে আপনি তো এখানে দিতে পারতেন অ্যাড্রেস দিতে পারতেন। এটা ফ্যামিলি আইনেট কি দরকার ছিল? ইউনিট 0 তারপরে অ্যাড্রেস। তো এটা আসলে সিনটেক্স, এইভাবেই লিখতে হবে, কিছু করার নাই। ঠিক আছে। মানে এখানে বোঝাবুঝির কিছু নাই, আমি যেটা দেখাবে, মানে ক্লাসে যতটুকু পড়াবো অতটুকু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের পরিমাণ একটু বাড়াই দিবেন, দেখবেন যে কিছুই না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমাদের